নমস্কার, খবর ডিকোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভাবুন তো, আপনি কারো সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, বিপদে আপদে সুদিনে দুর্দিনে আপনি তার পাশে দাঁড়িয়েছেন, আপনার বাড়িতে তাকে থাকতে দিয়েছেন, তার ব্যবসার সুরক্ষা নিশ্চিত করেছেন, এমনকি তার অন্যতম শত্রুদের সাথে পর্দার আড়ালে মধ্যস্থতা করার জন্য আপনি নিজের কাঁধে সব ঝুঁকি নিয়েছেন। আর হঠাৎ একদিন সেই বড় মিত্রই আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে প্রকাশ্য দিবালোকে বলল, আমার কথা মতো না চললে আমি তোকে বোমা মেরে একেবারে উড়িয়ে দেব। কেমন লাগবে আপনার? ঠিক এরকমই একটা চক্ষু চড়কগাছ করা অবাস্তব এবং চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্ত দেশ ওমান। আমেরিকা আর ইরানের মধ্যে এক অঘোষিত যুদ্ধ বা ছায়াযুদ্ধের 100 দিন হতে চলল। এই 100 দিনের মধ্যে আমেরিকা এখনও ইরানকে হারিয়ে উঠতে পারেনি, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে তাদের নাকানি চোবানি খাওয়ার জোগাড়। কিন্তু এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প এমন একটা বোমা ফাটালেন যা শুনে গোটা বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ক বিশারদের রীতিমতো ভিমড়ি খাওয়ার দশা। ট্রাম্প ওমানকে সরাসরি হুমকি দিয়ে বসেছেন, ওমান যদি ঠিকঠাক আচরণ না করে তাহলে আমরা ওদের উড়িয়ে দেব, উই উইল ব্লো দেম আপ। 1970 সালে আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং দোর্দণ্ড প্রতাপ কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার একটা মারাত্মক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকার শত্রু হওয়াটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমেরিকার বন্ধু হওয়াটা আক্ষরিক অর্থেই প্রাণঘাতী। কিসিঞ্জার এই বিখ্যাত উক্তিটি আজ যেন ওমানের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কেন বলছি এ কথা? কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার যদি কোনো প্রো ইউএস বা সব থেকে বিশ্বস্ত মিত্র থেকে থাকে তবে সেটা হলো এই ওমান। এই ওমানকে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড বলা হয়, কারণ তারা কখনো কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেয় না, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখে। ওমানের মাটিতে আমেরিকার ফাইটার জেট সাজানো রয়েছে, তাদের নৌবাহিনীর জন্য ওমানের বন্দরগুলো সব সময় খোলা। আর সেই ওমানকে গিয়ে ট্রাম্প বলছেন বোমা মেরে উড়িয়ে দেবেন। আর এটা কিন্তু কোনো জল্পনা নয় বা সোশ্যাল মিডিয়ার কোনো রটনা নয়। খোদ আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ তাদের বিদেশ মন্ত্রক এই বিবৃতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ট্রাম্প হোয়াইট হাউসে দাঁড়িয়ে নিজের সমস্ত মন্ত্রী আর মিডিয়ার সামনে বলেছেন যে হরমুজ প্রণালী সবার জন্য খোলা থাকবে, কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। ওমানকেও বাকিদের মতো ভদ্র আচরণ করতে হবে, নইলে আমরা ওদের উড়িয়ে দেব। এখন প্রশ্ন হলো, ওমান এমন কি করলো যে আমেরিকার এত রাগ গিয়ে পড়লো তাদের ওপর? ওমান কি হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে ঘোষণা করেছে, নাকি ইরানের হাতে হাত মিলিয়েছে? এখানেই আপনাদের একটু বুঝতে হবে যে ভূরাজনীতির খেলায় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ কিভাবে কাজ করে, আর এই খেলায় ইরান কিভাবে আমেরিকাকে বোকা বানিয়ে দিল সেটা শুনলে আপনি অবাক হবেন। সম্প্রতি ইরানের সরকারি মিডিয়া অত্যন্ত সুকৌশলে একটা খবর লিক করে দিল। তারা দাবি করলো আমেরিকা আর ইরানের মধ্যে নাকি একটা শান্তি চুক্তির কথাবার্তা চলছে, আর সেই চুক্তির রূপরেখা নাকি এমন হবে যে হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এবার থেকে ইরান এবং ওমানের হাতে যৌথভাবে চলে যাবে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং নাকি সই হতে চলেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা তাদের নৌ অবরোধ তুলে নেবে এবং মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নেবে। ব্যাস, এই খবরটা বাইরে আসতেই আমেরিকার মাথায় যেন রক্ত উঠে গেল। এই গোটা বিষয়টায় ওমানের অবস্থাটা একবার ভাবুন। ওমান কিন্তু নিজে থেকে একটু টুও শব্দ করেনি, তারা চুপচাপ বসে আছে। তারা আমেরিকার মালয়েশিয়াকে সমর্থন দিচ্ছে, সব রকম লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, আর মাঝখান থেকে ইরান একটা ফেক ন্যারেটিভ ছড়িয়ে দিল, আর বিশ্বের সব থেকে ক্ষমতাশীল দেশের প্রেসিডেন্ট সেটা শুনে যাচাই না করেই নিজের মিত্র দেশকে বোম মারার হুমকি দিয়ে বসলেন। এর মধ্যে কোনো লজিক খুঁজে পেলেন কি? এটাই হলো আজকের আমেরিকার বিদেশ নীতির আসল কঙ্কালসার চেহারা।
এই হরমুজ প্রণালী জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা নিয়ে এত মাতামাতি, সেটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। না হলে এই খেলায় আসল গভীরতাটা আপনারা ধরতে পারবেন না। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে থাকা এই জলপথটি হলো বিশ্ব অর্থনীতির একেবারে কণ্ঠনালী। এই প্রণালীর লম্বায় মাত্র ৩৯ কিলোমিটার, আর এর সব থেকে সংকীর্ণ অংশটি মাত্র ২১ কিলোমিটার চওড়া। প্রতিদিন বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটা বিশাল অংশ এই জলপথ দিয়ে যাতায়াত করে। এই পথটি যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় বা এখানে যদি কোনো ব্লকেট তৈরি হয়, তাহলে বিশ্বের বাজারে তেলের দাম হু হু করে বাড়বে। এশিয়ার বাজার, বিশেষ করে ভারত, চীন এবং জাপানের অর্থনীতিতে ধস নামবে, আর জিনিসপত্রের দাম আগুন হয়ে যাবে। এই হরমুজ প্রণালীর এক পাশে রয়েছে ইরান, আর অন্য পাশে রয়েছে এই ওমান। ঐতিহাসিকভাবে আমেরিকা এই জলপথের সুরক্ষার নাম করে পুরো পারস্য উপসাগরে নিজেদের দাদাগিরি কায়েম করে রেখেছে। তাদের ফিফথ ফ্লিট বা নৌবহর সবসময় সেখানে টহল দেয়। আর এখন ইরান যখন দাবি করলো যে তারা আর ওমান মিলে এই জলপথ নিয়ন্ত্রণ করবে, তখন ট্রাম্পের ইগোতে সরাসরি আঘাত লাগলো। হোয়াইট হাউস তড়িঘড়ি এই রিপোর্টকে কমপ্লিট ফ্যাব্রিকেশন বা ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিল। কিন্তু শুধু মিথ্যা বলেই তো তারা ক্ষান্ত হলেন না, তারা এমন একটা অসভ্যতামি করে বসলেন যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক বিরল ঘটনা। তারা তাদের সব থেকে বিশ্বস্ত মিত্রকে বিশ্বের সামনে অপমান করলেন। আপনার কি মনে হয় এই রাগের পেছনে শুধু ইরান বা হরমুজ প্রণালী আছে? একেবারেই না। এর পেছনে রয়েছে একটা চরম ফ্রাস্ট্রেশন, একটা তীব্র হতাশা। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তিটাকে আরও বড় করার। তিনি চাইছেন মধ্যপ্রাচ্যের বাকি ইসলামিক দেশগুলো, যেমন সৌদি আরব, কাতার, এমনকি পাকিস্তানও যেন ইসরায়েলকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তার স্বপ্ন ছিল এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে এমন একটা বলয় তৈরি করা যাতে চিরকালের জন্য ফিলিস্তিনি ইস্যু ধামাচাপা পড়ে যায় আর ইসরায়েলের আধিপত্য কায়েম হয়। কিন্তু ১০০ দিনের এই সংঘাতের পর পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই দেশগুলোর কেউ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে বিন্দুমাত্র উৎসাহ দেখাচ্ছে না। আপনারা দেখুন, ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী এবং ইরানের অন্যতম শীর্ষ সেনেটর লিন্ডসে গ্রাহাম তো কিছুদিন আগে প্রকাশ্যেই বলে দিয়েছেন যে পাকিস্তান যেভাবে চরম অ্যান্টি ইসরায়েল মন্তব্য করছে সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না। মানে বুঝতে পারছেন তো, আমেরিকার কূটনীতির যে একটা দম্ভ ছিল, যে তারা IMF এর ঋণের ভয় দেখিয়ে বা সামরিক সাহায্যের লোভ দেখিয়ে পৃথিবীর যে কোনো দেশকে নিজেদের আঙুলে নাচাতে পারবে, সেই দম্ভটা এখন প্রতিদিন ধাক্কা খাচ্ছে। কেউ তাদের কথা সেভাবে শুনছে না। সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে যতক্ষণ না ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হচ্ছে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। কাতার নিজের মতো করে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকার ছড়ি ঘোরানো মানতে নারাজ। আর এই সীমাহীন ফ্রাস্ট্রেশন থেকে ট্রাম্পের এই র্যান্ডম ধমকি দেওয়ার পালা শুরু হয়েছে। যখন কেউ আপনার কথা শুনছে না, তখন আপনি কি করবেন? আপনি আপনার বাড়ির সবথেকে নিরীহ ছেলেটাকে ধরে পেটাবেন যাতে বাকিরা ভয় পায়। ওমানের সাথে ট্রাম্প ঠিক এই নোংরা খেলাটাই খেললেন, কিন্তু এর ফল কি হবে? আমেরিকার সংবাদ মাধ্যম খোদ নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত বিশাল বড় করে প্রতিবেদন ছাপছে যে পুরো মধ্যপ্রাচ্য এখন হতভম্ব, ব্যাফেলড। তারা বুঝতেই পারছে না যে ট্রাম্প আসলে করতে কি চাইছে। একজন রাষ্ট্রনেতা যিনি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, তিনি যদি প্রকাশ্য সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে নিজের মিত্র দেশকে ধ্বংস করার হুমকি দেন, তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে তার কী প্রভাব পড়তে পারে সেটা কি তারা একবারও ভেবে দেখেছেন? মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো যারা এতদিন আমেরিকার ছত্রছায়ায় থাকার স্বপ্ন দেখত, তারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছে, ভাই, যে আমেরিকা ওমানের মতো বন্ধুকে ছুঁড়ে ফেলতে পারে, তারা আমাদের সাথে কি করবে? আর এদিকে ইরান কিন্তু এই সুযোগের একেবারে 16 আনা সদ্ব্যবহার করছে। ডিপ্লোম্যাটিক দাবার বোর্ডে ইরান যেন আমেরিকাকে কিস্তিমাত করে দিয়েছে। তারা ট্রাম্পের এই স্টেটমেন্টটাকে নিজেদের ন্যারেটিভে দারুণভাবে কাজে লাগাচ্ছে। তারা গোটা মুসলিম বিশ্বকে দেখাচ্ছে, দেখো
আমেরিকা আসলে কারো বন্ধু নয়। যারা আমেরিকার এত দালালি করে, তাদের মাটিতে বেস বানাতে দেয়, সেই ওমানকেও এরা ছাড়ছে না। এরা শুধু বুলি করতে জানে, ধমকাতে জানে, অর্থাৎ বিনা পরিশ্রমে আমেরিকা তার শত্রুর হাতে একটা মোক্ষম অস্ত্র তুলে দিল। একটা দেশের বিদেশ নীতি কতটা দেউলিয়া হলে তারা নিজের পায়ে নিজে এভাবে কুড়ুল মারতে পারে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। এবার একটু ভারতের দিক থেকে ভাবুন। এই যে একটা খামখেয়ালি কূটনীতির চল শুরু হয়েছে, যেখানে আজ ওমানকে ধমকানো হচ্ছে, কাল যে অন্য কাউকে ধমকানো হবে না, তার গ্যারান্টি কোথায়? সম্প্রতি আপনারা দেখেছেন ভারতের সাথে মার্কো রুবিওর সফর ঘিরে কী ধরনের একটা পিআর ডিজাস্টার তৈরি হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে আপনি গায়ের জোর দেখিয়ে বা ডলারের অহংকার দেখিয়ে সব কিছু আদায় করতে পারেন না। একটু বিনম্রতা, একটু ডিপ্লোম্যাটিক ব্যালেন্স দরকার হয়, যেটা এই মুহূর্তে আমেরিকার বিদেশ নীতি থেকে পুরোপুরি গায়েব। ভারত সবসময় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে চলে, কিন্তু আমেরিকার এই হয় তুমি আমার সাথে নয়তো তুমি আমার শত্রু, এই যে নীতি আগামী দিনে ভারতের মতো নিরপেক্ষ দেশগুলোর জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। ওমান যদি আমেরিকার এই হুমকিতে বিন্দুমাত্র বিচলিত হয়ে চীনের দিকে বা রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে, তাহলে পারস্য উপসাগরে আমেরিকার নৌ আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দিন শেষে এই গোটা এপিসোডটা আমাদের কি শেখাচ্ছে? শেখাচ্ছে যে বিশ্ব রাজনীতিতে পেশাশক্তির আস্ফালন সবসময় কাজ করে না। একটা সময় ছিল যখন আমেরিকার একটা হুঙ্কারে তৃতীয় বিশ্বের দেশগুলো কাঁপত, কিন্তু এখন সময় বদলেছে, ক্ষমতার ভরকেন্দ্র বদলেছে। চীন আর রাশিয়া ওত পেতে বসে আছে আমেরিকার এই ভুলগুলোর ফায়দা তোলার জন্য। মিত্রের সাথে কিভাবে আচরণ করতে হয় সেই বেসিক সেন্সটা যদি একটা সুপার পাওয়ার হারিয়ে ফেলে, তাহলে তার পতন কেউ আটকাতে পারবে না। ট্রাম্প হয়তো সাময়িকভাবে তার দেশের ভেতরের কট্টরপন্থী ভোটারদের খুশি করার জন্য নিজেকে একজন স্ট্রং ম্যান হিসেবে তুলে ধরার জন্য এই ধরনের আগ্রাসী স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু লং টার্মে তিনি আমেরিকার কূটনীতির যে পরিমাণ ক্ষতি করে দিয়ে যাচ্ছেন, যে বিশ্বাসঘাতকতা ধুলোয় মিশিয়ে দিয়ে যাচ্ছেন, সেটা মেরামত করতে আগামী 3-4 প্রেসিডেন্টকে আক্ষরিক অর্থেই কালঘাম ছুটতে হবে। আজ ওমান চুপ আছে, কারণ তারা জানে এই উন্মাদনার জবাব দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার কোনো মানে হয় না। কিন্তু এই নীরবতার অর্থ দুর্বলতা নয়। এই নীরবতার মানে হলো আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো এখন নিজেদের বিকল্প খুঁজতে শুরু করেছে, আর যেদিন সেই বিকল্প তারা পেয়ে যাবে, সেদিন আমেরিকার এই দাদাগিরির কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে। আগামী দিনে এই ভূরাজনৈতিক দাবা খেলায় আর কি কি নতুন চাল দেওয়া হয়, সেটা দেখার জন্য আমাদের নজর তো থাকবেই, কারণ এই খেলা এখানেই শেষ হচ্ছে না, বরং বলা যায় আসল খেলাটা তো সবেই শুরু হলো। এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করি আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।